হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্স ইউটিউব চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। লাস্ট পর্ব যারা দেখেছিলেন তারা তো জানেন আমরা চলে এসেছি বরিশালের আগলঝাড়ি। হ্যালো সবাইকে। হ্যালো, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি আজকে বরিশালে। বরিশালের আশপুরে আছি। সবাই তো ভাবছে কি ব্যাপার, আমরা অটোতে কিভাবে বরিশালে এলাম। আসলে তো আমাদের বাড়ি থেকে মাত্র 40 মিনিটের রাস্তা, অটো ভ্যান এগুলোতেই চলে আসা যায়। এখন আমরা যাচ্ছি গাছ কিনতে। আস্তে আস্তে আমাদের সঙ্গেই থাকেন। বিকেল বেলা আমরা গাছগুলো রোপণ করব, দেখতে পাবেন সবই, সাথেই থাকুন। টাটা। এই কয়দিন আর বৃষ্টি হবে না মনে হয়, না? মাত্র 20 মিনিট আগে আমার শ্বশুরবাড়িতে পৌঁছেছিলাম। 20 মিনিট একটুখানি কাঁঠাল খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি, কারণ আমরা গাছ আনতে যাব। এখন কই আছি? কুলের বাজার। কুলের বাজার, কিন্তু এই টাইমে কোনো কুল নেই। দুঃখিত, খুবই দুঃখের বিষয়। চলে এসেছি প্রায় কাছাকাছি। তোর গলায় তো হেডফোন নাই, মাইক নাই, শোনা যাবে না। আমাদের কথা শোনা যাবে। এদিকেই আসবে, পুরোপুরি আর যাবো না। হ্যাঁ, এরপর থেকে আমাদের অগ্গু এদিকেই আসবে। এই জায়গাটা উজিরপুরের সাইবের হাট নামক একটা জায়গা। গ্রামের নাম কুলের বাজার। এখানে একজন লোক গাছ বিক্রি করে এবং আগে থেকে তার কাছে বেশ কিছু গাছের অর্ডার করা ছিল। জায়গাটা খুবই সুন্দর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানকার খালটা এত পরিষ্কার। খালের পানিটা সাধারণত এখনকার দিনে খুব একটা পরিষ্কার থাকে না। এই খালে দেখলাম বেশ পরিষ্কার পানি এবং সেই সাথে অনেকেই গোসলও করছে। আমি এসেই সরাসরি গাছের ট্রলারে উঠে পড়লাম। এখন চারিদিকে ঘুরে দেখব কি গাছ নেওয়া যায়। আর কিছু গাছ তো আমরা আগে থেকেই অর্ডার করে ফেলেছি, সেই গাছগুলো বাছাই করে উপরে রাখা হবে। এখানে অধিকাংশই ফলের গাছ। গ্রামে সাধারণত ফলের গাছগুলোই বেশি চলে। এই ট্রলারে যত গাছ দেখলাম অধিকাংশই হচ্ছে ফলের গাছ। গ্রামে সাধারণত পাতাবাহার কিংবা ফুলের গাছ তেমন কেউ কিনে না। তবে সবখানেই শৌখিন লোকজন তো আছেই। কিছু তো অবশ্যই বিক্রি হয়। তবে এই লোকের কাছে একদমই ফুল বা পাতাবাহার টাইপের কোনো গাছ ছিল না। পুরাটা ট্রলার ঘুরে সব গাছ আমি দেখে নিলাম। এখান থেকে আমরা নিচ্ছি আমড়া, পেয়ারা, কদবেল, জলপাই, এছাড়াও আরো কিছু ফলের গাছ, যেগুলো একে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এবারে আপনাদের কাছে জানিয়ে দেই এখানে গাছ নিতে আমরা কে এসেছিলাম। আমাকে, আমার হাজবেন্ড মানে বাটুল ম্যাক্সের বাপি, আর আমার ভাগ্নিকে তো আপনারা কম বেশি চেনেনই। আজকে আমাদের সাথে এসেছে আমার ভাগ্না, আমার বড় ভাগ্না। অধিকাংশ সময় সে কিন্তু ডিউটিতে থাকে, যেই কারণে আপনারা তাকে দেখতে পান না। সে ডিউটি করে আমাদের বাসায়, যখন আমরা থাকি না তখন বাটুল ম্যাক্সের সাথে সেই সময় কাটায়। এইবারের ছুটিটা অনেক বড় হওয়ায় আমরা একটা স্ক্যাজুয়াল করেছি, যেই স্ক্যাজুয়াল অনুযায়ী বাটুল ম্যাক্সের সাথে 3 দিন করে একজন থাকবে। স্ক্যাজুয়ালের প্রথম 3 দিন ডিউটি করেছে আমার ভাগ্না বউ, বাটুল ম্যাক্সের বৌদি। 10 তারিখে সে আবার বাড়িতে রওনা করেছে। 10 তারিখে আমার ভাগ্না, বড় ভাগ্না পৌঁছে গেছে অলরেডি আমাদের বাসায়। এবারে 12 তারিখে আমার হাজবেন্ড যাবে, 13 তারিখে আমি যাব। অনেকেই জিজ্ঞেস করেন বাটুল ম্যাক্স কোথায় আছে, কার কাছে আছে। তাদের জন্য এই ডিটেলটা শেয়ার করলাম। অনেকক্ষণ ধরে বাছাবাছি করে অবশেষে আমরা গাছ নির্বাচন শেষ করলাম। এখানে আছে 2টা নারকেল গাছ, যেটাকে বলে কেরালার নারকেল। সেই সাথে লেবু গাছ নিয়েছি, তার সঙ্গে আছে জাম গাছ, আমলকি গাছ, সজনে গাছ। প্রত্যেকটা গাছ আমার খুবই ফেভারিট। যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা তো জানেন গাছ রোপণ করাটা আমার একটা নেশার মতো।
আমি প্রচুর পরিমাণে পছন্দ করি গাছ লাগাতে। আর সেই কারণেই আমাদের জমিতে এখনো পর্যন্ত বাড়িঘর কিছুই হয়নি। তবে প্রচুর পরিমাণে ফল গাছ লাগানোর ইচ্ছা আছে। এই তো গাছের দেনা পাওনা সকল কিছু শেষ করার পরে আমরা এখন সমস্ত গাছ ভ্যানের মধ্যে তুলে নিচ্ছি। ভ্যানের উপরে একটা পলিথিন দেয়া হয়েছে, তার উপরে গাছগুলো সারিবদ্ধভাবে রাখা হবে। এরপরে পলিথিন দিয়ে পুরো গাছগুলোকে আবারও কাভার করে দেয়া হবে এবং তারপরে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হবে, যেন রাস্তায় যেতে যেতে কোনো গাছ পড়ে না যায় কিংবা রাস্তার ঝাঁকুনিতে কোনো গাছের গোড়া ক্ষতিগ্রস্ত না হয়। সবাই মিলে কাজকর্ম করছি। তবে দুপুর ১:৩০ যেহেতু বাজে, প্রচণ্ড রোদ, সবার অনেক অনেক কষ্ট হচ্ছিল। তাও ধৈর্য ধরে সবাই অনেক কাজ করছিল। আমরা খুব আশা করছিলাম যদি একটু বৃষ্টি হতো, আমরা ভিজতে ভিজতে যেতে পারতাম। আমাদের প্রচণ্ড ভালো লাগতো। গরমে সবার প্রাণ একদম অতিষ্ঠ হয়ে গেছে। ঢাকায় যখন ছিলাম তখন তো টানা বৃষ্টি, গ্রামেও কিন্তু তখন অনেক অনেক বৃষ্টি ছিল। কিন্তু বাড়িতে আসার পরবর্তী সময়টুকুতে এক ফোঁটাও বৃষ্টির মুখ এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি। অথচ ঢাকা শহরে নাকি প্রতিদিনই বৃষ্টি। এই তো আমাদের ভ্যানে গাছ বাঁধা হয়ে গিয়েছে। এবার সবাই মিলে ঠেলে ঠেলে ভ্যানটাকে উপরে তুলে দিল। আমাদেরকে তো এখন নতুন একটা যানবাহন খুঁজতে হবে, কারণ আমরা যেই ভ্যানে করে এসেছিলাম সেই ভ্যানটায় গাছ নিয়ে চলে গেছে। আমাদের গাছ নেওয়া হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে বাসায় চলে যাব। তারপরে বিকালবেলা গাছগুলো রোপণ করব। আমাদের সাথেই থাকবেন। নেক্সট অপশনগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। রোদ, এত পরিমাণ রোদ, আমরা একদম কুচকুচে কালো হয়ে গেছি। আমাদের গায়ের রংকে ইগনোর করব। মামা চা খাবো না? অনেক সুন্দর একটা জায়গায় আছি, দেখেন অনেক সুন্দর, তাই না? নৌকা আছে, খালে অনেক থই থই করছে পানি। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, একটু সামনে এগিয়েছি। এমন সময় দেখি সিঙ্গারার দোকানে অনেকগুলো সিঙ্গারা। আমার বড় ভাইগনার আবার সিঙ্গারা খুবই প্রিয়। এক বসাতে সে ৮ থেকে ১০টা সিঙ্গারা খেয়ে নিতে পারে। ছোট ছিল যখন, তখন যদি তাকে জিজ্ঞেস করতাম সবচাইতে প্রিয় খাবার কি, তখন বলতো তার প্রিয় খাবার সিঙ্গারা। যখন সিঙ্গারা ভাজা হয় সেই কড়াইয়ের তেলের মধ্যে নাকি তার সাঁতার কাটতে ইচ্ছা করে। তার মানে বোঝেন সিঙ্গারা তার কি পরিমাণে প্রিয়। সিঙ্গারার দোকান দেখে সেই সবার আগে অটো থেকে নেমে গিয়েছিল। এই দোকানে দেখলাম অনেক ধরনের মিষ্টিও আছে, তবে এই দুপুরবেলা আমাদের একদমই মিষ্টি খেতে ইচ্ছে করছিল না। অনেকগুলো সিঙ্গারা নিয়ে নিলাম, সেই সাথে ছিল পেঁয়াজ আর কাঁচা পেঁপে কুচানো। আমার ভাইগনা এই ফাঁকে চলে গেল পাশের দোকানে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসার জন্য। প্রচন্ড গরম, সবাই কোল্ড ড্রিঙ্ক খেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছিল। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার দেবর। আমার কাকাতো ৩ জন দেবর আছে, তার মধ্যে এই দেবরটা হচ্ছে সবচাইতে বড়। চলেন, খাওয়া দাওয়া তো প্রায় শেষ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সেখানে গিয়ে প্রচুর প্রচুর কাজ ওয়েট করছে। আমাদের অটো আগেই চলে এসেছে, পিছনে পড়ে গিয়েছিল আমাদের গাছের ভ্যান। ওই তো আমাদের ভ্যানটাও পৌঁছে গিয়েছে, আর সবাই মিলে গাছগুলো নামিয়ে রাখছিল। এখন যেহেতু অনেক বেশি রোদ, এখন তো গাছগুলো রোপণ করা যাবে না। আপাতত এখন এখানে রেস্টে থাকুক। সন্ধ্যা হওয়ার আগ দিয়ে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন ওদেরকে রোপণ করা হবে। গাছগুলো রাখার পরে আমরা গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে এসে আমার কাকির ঘরে কাকির রান্না করা দুপুরের খাবার গোগ্রাসে পেট ভরে খেলাম। খাবারের মেনুতে ছিল আমার কাকির গাছের পুঁইশাক, মাছের ঝোল আর আমের টক। গরমের দিনে এটা কিন্তু খুব আরামের। গাছ রোপণের পরে বাঁশের কঞ্চিগুলো দরকার হবে, কারণ ঝড় বৃষ্টিতে যদি গাছ ভেঙে যায় তাহলে তো খুবই অসুবিধা।
তাই এখান থেকে বাঁশ কাটা হচ্ছিল, যেন গাছ লাগানোর পরবর্তী সময়েই গাছগুলোকে সুন্দর করে বেঁধে দেয়া যায়। সব কাজ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যা হওয়ার পরপরই আমরা সবাই মিলে চলে এলাম আমাদের জমিতে। এখানে প্রথম গাছটা রোপণ করা হচ্ছে। প্রথম গাছটা হচ্ছে কেরালার সেই নারকেল গাছের একটি চারা। এখানে আমার ২ দেবর গাছ লাগানোর একদম সামনের সারিতে, আর পিছনে আমার কাকা শ্বশুর। সবাই হাতে হাতে মিলেমিশে গাছ লাগানোর কাজ করছিল। সামনে সাদা গেঞ্জি পরা যে আমার দেবরটা আছে, ওর হাতে খুব সুন্দর গাছ হয়, যে কারণে তাকে দেয়া হয়েছে প্রথম দায়িত্বটি। আর ওই তো দেখেন, সূর্য ওই দিনের মতো বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিল। এত সুন্দর একটা পরিবেশ আমাদের অনেক ভালো লাগছিল। তবে কাজের মাঝখান দিয়ে সূর্যকে বেশিক্ষণ দেখার আমরা টাইম পাচ্ছিলাম না। এইখানকার টেকনিক্যাল দায়িত্বে ছিল আমার ভাইগনা, যে কিনা ক্যামেরা সেটআপ করছিল, তার লাগাচ্ছিল। চলেন আমরা এখন হাতে হাতে সমস্ত গাছগুলো লাগিয়ে ফেলি। আমি এখানে লাগাচ্ছিলাম একটা নিমের চারা। আপনি কি করছেন? আমি নিম গাছ লাগাচ্ছি। আমাদের যখন বাড়ি হবে এবং আমরা যখন এখানে থাকব, যদি তখন বিদ্যুৎ চলে যায়, এই নিম গাছের ছায়ায় এসে আমরা সবাই মিলে বসবো। আসলে স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, স্বপ্ন দেখাই যায় বিনামূল্যে। কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য প্রচুর প্রচুর পরিশ্রম এবং প্রচুর প্রচুর টাকা পয়সার দরকার। একটু একটু পরিশ্রম করে করেই আসলে এই পর্যন্ত এসেছি। আশা করি ৫ বছর ৭ বছর যত সময়ই যাক না কেন, এখানে ছোট্ট একটা বাড়ি তৈরি করতে পারবো। একসাথে সবাই মিলে যেহেতু কাজ করেছি, খুব তাড়াতাড়ি আমাদের গাছগুলো রোপণ করা হয়ে গিয়েছে। আমাদের বাড়ি থেকে যেই কাটিংগুলো নিয়েছিলাম আপনারা তো দেখেছেন, সেই কাটিংগুলো মানে ফুলের চারা, ফুলের কলম যেগুলো ছিল, সেগুলো আমি আর আমার ভাগ্নি মিলে অলরেডি রোপণ করে ফেলেছি। লাস্ট ঈদে আমরা ২টো লিচু গাছ, ২টো আম গাছ, লেবু গাছ এবং ২টো বড়ইয়ের গাছ লাগিয়েছিলাম। আর এইবারে আপনারা তো দেখলেনই কত কত চারা লাগিয়েছি। প্রায় ৩০টার মতো গাছ অলরেডি আমাদের এখানে এখন আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী বছর থেকে অবশ্যই আমরা কিছু না কিছু ফল এখান থেকে খেতে পারবো। অলরেডি আমাদের পেয়ারা গাছে কয়েকটি ফল আছে। ২টা পেয়ারা গাছ কিনেছি, ২টা পেয়ারা গাছে টোটাল ১০টা পেয়ারা আছে। এগুলো নাকি থাই পেয়ারা। ছোটবেলা থেকেই গাছের ব্যাপারে আমি প্রচুর শৌখিন। আর আমার প্রচুর প্রচুর ফলের গাছ থাকবে, সেখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবো, এটা ভাবতেই আমার খুবই ভালো লাগে। সেই সাথে আমার গাছের ফল পাখিরা খাবে, এটা ভাবতেও কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আসলে ওরা তো আমাদের মাধ্যমেই বেঁচে থাকে, ওদের কথা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আজকের মতো আমরা কাজ সেরে ফেলবো, কারণ এখানেতেও কারেন্টের লাইন নেই, কোনো লাইটও নেই। এত বড় জায়গার মধ্যে আমরা কিভাবে কাজ করব? ওই দেখেন সন্ধ্যার শেষ আলোটা দেখা যাচ্ছে। বাকি কাজটা কালকে খুব ভোরবেলা থেকে আবারও শুরু করার প্ল্যান আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, সকালবেলা আবারও আপনাদের দেখাবো। সকাল ৫:১৫টার সময় এই ২ জন পাখির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠতে হবে, তবে এতটা সকালে উঠতে চাইনি। সকাল সকাল জমির কাছে চলে গেলাম। জমির একদম পাশেই আমার কাকার ছোট্ট একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে এত এত লাল শাপলা সারা বছর ফুটে থাকে। সকালবেলা সেই শাপলাগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। এত সকালে আমি আমাদের জমিতে চলে এসে অভাবনীয় একটা দৃশ্য দেখতে পারলাম। সেটা হলো, এইখানে আমাদের যে ঘাসের বীজগুলো হয়ে আছে,
সেই ঘাসের বীজগুলো খাওয়ার জন্য একটা টিয়া পাখি চলে এসেছে। গোপালগঞ্জে আমাদের এরিয়ায় আমি কখনোই টিয়া পাখি দেখিনি, বরিশালে টিয়া পাখি দেখতে পাবো সেটাও কখনো ভাবিনি, আর তাও আবার আমাদের জমিতে। ঠিক সেই মুহূর্তে অভাবনীয় আরেকটি দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে একটা জলপরী এখান থেকে শাপলা তুলছিল। এই জলপরীটা হচ্ছে আমার দেবর। আপনারা জানেন কি না, তবে বরিশাল এবং গোপালগঞ্জ এরিয়ার সবচাইতে প্রিয় সবজি হচ্ছে শাপলা। শাপলা ভাজি এখানকার মানুষের সবচাইতে প্রিয় একটা খাবার। আমি আপাতত টিয়া পাখির রূপে গুণে মুগ্ধতায় একদম শেষ হয়ে যাচ্ছিলাম। এই ঘাসগুলো আজকে কেটে ফেলার প্ল্যানিং ছিল, তবে টিয়া পাখির জন্য অবশ্যই কয়েকটা ঘাস তো রেখে দিতেই হবে, যেহেতু সে এত সুন্দর করে খায়। আমি তো এর আগের দিন বুঝতেই পারিনি এগুলো আসলে তাদের খাদ্য। এই তো সকাল হতে না হতেই সবাই উঠে পড়েছে, এখন কাজ শুরু হয়ে গিয়েছে। সবাই মিলে আবারও ধুন্ধুমার কাণ্ড। একজন মাটি কাটছে, একজন বাঁশ ছিলছে, আর একজন তার নিয়ে ব্যস্ত। আমার হাজবেন্ড তো এখানে বাঁশ কাটছে, কারণ বাঁশগুলো গাছের কাছে দিতে হবে, গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার জন্য। আমার ভাগ্নি হচ্ছে দড়িগুলো বাঁধবে। সকাল মাত্র 7টা কি 7:30, সেই সময়ে এত রোদ চলে এসেছে, রোদের চোটে সবাই কালো কুচকুচে হয়ে গেছে। এই তো আমার কাকা শ্বশুর এখানে এক সাইডে ভেঙে যাওয়া মাটি মেরামত করছিল, আমার ভাগ্নি গাছে দড়ি বাঁধছিল। কাজ করতে করতে সবাই প্রচন্ড টায়ার্ড, তবে দিনের কেবল শুরু, কিছুটা এনার্জি তো শরীরে আছে। আর ওই যে দূরে একটু পরেই দেখতে পাবেন বাঁশের আগায় একটা টিনের মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছে আমার ভাইগনা এবং আমার হাজবেন্ড। এই কাজটা প্রচন্ড কষ্টসাধ্য ছিল, এত রোদের মধ্যে এখানে বাঁশ টানানো, তার টানানো সহজ কথা কিন্তু না। অনেক টায়ার্ড। কি কি কাজ করেছেন আপনি? টায়ার্ডের গুদায় কথা বলতে পারছি না। বেশি শোনাবে। ও আচ্ছা, আমি গাছের খুঁটা বেঁধেছি। ও সরি, চড়া চড়া, বাংলা ভাষায় বলে চড়া। আমি ঘামিয়ে গিয়েছি, অনেক রোদ গাইস, এত টায়ার্ড হয়ে গেছি গাইস। আর কিছু না, ঘন কথা তো কমে নাই। টায়ার্ড হয়েছে কিন্তু ঘন কথা কমে নাই। পুতু বলতে চাচ্ছে ও ডাব খেতে চায়। ডাব কি আছে কোনো গাছে? আছে কিন্তু উঠতে পারি সেটা। এই জায়গায় বিলাতি গাব গাছ আছে 2টা। এই জায়গায় চলতেছে ওই যে একটা বিলাতি গাব চেনেন, গাইস। ওই পাশে আরো একটা বিলাতি গাবের গাছ আছে। এত বিলাতি গাব কে খাবে? গাছের কাছে যেখানে রয়েছে অনেকগুলো সাদা সাদা ফ্লাওয়ার। ইস, এ তোমাকে ইগনোর করলো, বুঝতে পারলে না? একটার পর একটা, একটার পর একটা, এত এত কাজ, কাজ তো মোটে শেষই হচ্ছিল না। কাজ করতে করতে সবাই খুব ক্লান্ত। এর মাঝখানে সকালের নাস্তা হয়ে গিয়েছে, নাস্তা করার পরে আবারও কাজ শুরু। আমার শ্বশুর বাড়িতে এই একটা গাছে প্রচন্ড পরিমাণে জামরুল হয়েছে, লাল লাল জামরুলে পুরো গাছ এবং উঠান ভর্তি। খাবার জন্য কেউ নাই। আমাদের মনে হলো কয়েকটা জামরুল পেড়ে একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। কিছুদিন আগে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে, সেই কারণে জামরুলের মিষ্টতা সেই অর্থে নেই, মিষ্টির পাশাপাশি একটু পানসে পানসে নোনতা নোনতা স্বাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও পরবর্তী কাজে চলে এসেছি। এখন এখান থেকে কিছু কাদামাটি উঠিয়ে আমার যে ছোট্ট ছোট্ট গাছগুলো আছে সেগুলোর গোড়ায় দেয়া হবে। কাদামাটি তুলতে গিয়ে এখানে তো শুধু বালি আর বালি পেলাম, যেগুলো আসলে আমাদের বালি ভরাট করার সময় ভেঙে ভেঙে পড়েছে। বালি দিয়ে তো আর আমার কাজ হবে না, তাই এখান থেকে উঠে যেতে হবে, অন্য সাইড থেকে কাদামাটি নিয়ে এসে তারপরে আবারও গাছের গোড়ায় দেব।
কয়েকদিন আগে টানা প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছে, আর যেহেতু মাত্র ৬ মাস আগে আমাদের এখানকার মাটি কাটা হয়েছে, আমাদের ৩টা পাড় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এক সাইডের পাড় তো ভেঙে গিয়েছিল, একটু আগে আমার কাকা শ্বশুরকে দেখলেন ওখানে মেরামত করতে। এই সাইডের মাটিগুলো আমরা মেরামত করে ফেলবো। নিজেদের কাজ নিজেরা হাতে হাতে করতে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমরা কিন্তু হাতে হাতে নিজেদের কাজ অধিকাংশ সময় নিজেরাই করে ফেলি। আমাদের বিয়ের পর থেকে নিজেরা প্রচুর পরিশ্রম করে আসলে এই পর্যন্ত এসেছি, যেই কারণে দুজনে মিলে পরিশ্রম করতে খারাপ লাগে না। আমার বোনের ছেলে আর আমার বোনের মেয়েকে তো আপনারা দেখলেনই। আমাদের একদম শুরু থেকে ওরা ছিল ছোট্ট শিশু। সেখান থেকে ওরা কিন্তু আমাদের সাথে সাথেই বড় হয়েছে। আমাদের পরিবারের সমস্ত কাজে কর্মে ওরা সমানভাবে হাত লাগায়। আমাদের পরিবারের বিপদে আপদে সুখে দুঃখে সমস্ত কাজে ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই থাকে। চলেন, আমার তো কাদামাটি ওঠানো শেষ। এগুলো এখন বালির মধ্যে যেসব গাছ লাগানো হয়েছে ছোট ছোট ফুলের গাছ, সেই গাছগুলোর গোড়ায় ঢেলে দেব। এখন শুধু ২টা বৃষ্টির অপেক্ষা, তাহলে আমার সমস্ত গাছগুলো একদম তাজা হয়ে যাবে। গাছে কাদামাটি ঢালার পরপরই আমি আর আমার হাজবেন্ড মিলে নেমে গিয়েছি পাড়ের সারাই করার জন্য। এক সাইডের পাড়টা একদম নেমে গিয়েছিল, আর ২-৩টা বৃষ্টি হলে একদম মিশেই যেত। ভাগ্যিস আমরা দুজনে দেখেছি। এখানে আমরা যদি একটা কৃষাণ নিয়ে কাজ করাতাম, মোটামুটি প্রায় ৬০০ টাকার মতো দিতে হতো। সেই টাকাটা আমরা দুজনে মিলে বাঁচিয়ে ফেললাম। দুপুর হয়ে গিয়েছে, রোদে সবার অবস্থা খুবই খারাপ। আমি আর নড়াচড়া করার মতো জায়গা পাচ্ছিলাম না। পুকুরেই নেমে পড়েছি হাত পা সুন্দর মতো ধুয়ে ফেলার জন্য। এবারে গোসল টোসল করে খাওয়া দাওয়া করব, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কাজ শেষ করে বাড়ির দিকে যখন ঢুকছিলাম তখন দেখি খুবই মজার একটা দৃশ্য, যেটা হচ্ছে ধান থেকে চাল ভাঙানো হচ্ছে। এই যে বড় যেই চোঙার মতো ব্যাপারটা দেখছেন, সেখানে একজন ধানগুলো ঢেলে দিল। আস্তে আস্তে এইখান থেকে ধানগুলো এই পাইপের মধ্যে চলে আসবে, আর চাল আকারে ভেঙে ভেঙে বোলের মধ্যে পড়বে। চালের সাথে থাকবে তুষ, মানে ভাঙা অংশগুলো, যেটা পরবর্তীতে কুলা দিয়ে ঝেড়ে ঝেড়ে চালটা বের করতে হবে। গ্রামে প্রতিনিয়ত মজার মজার অনেক দৃশ্য দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু শহরে আমরা দেখতে পাই না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মেশিন এইভাবে বাড়িতে আসতো না। একটা মেশিন ঘর থাকতো, সেইখানে পুরো এরিয়ার সকল মানুষ বস্তা মাথায় নিয়ে যেত এবং যে কোনো একটা দিনে ওই মেশিনটা ছাড়া হতো। সময়ের সাথে সাথে সবকিছু অনেক সহজ হতে চলেছে। আগের দিনগুলো কিন্তু মোটামুটি অনেকটাই কষ্টের ছিল। তবে দিনগুলো কষ্টের থাকলেও অন্যরকম একটা শান্তি ছিল, অন্যরকম একটা পাওয়া ছিল, সেটা কিন্তু এখন পাওয়া যায় না। আমাদের কাজ শেষ, এখন আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আর আমার ভাগ্নি, আর বাকিরা আমাদেরকে বিদায় জানাতে এসেছে। আমরা এখান থেকে গোপালগঞ্জে চলে যাব, আর আমার হাজবেন্ড, আমার ভাগনা এবং আমার ভাসুর তারা চলে যাবে গৌরনদী। আমরা আমাদের ভ্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা আমাদেরকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, বাই।